আমার ফেসবুক পেজ খায়া দেওয়া হয়েছে, অনেকভাবে রিপোর্ট মারা হয়েছে। আমার পেজ যায় যায় অবস্থায় ছিল অনেক দিন থেকে। কিছু কইলে কিছু লিখলে কোনটা যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে সেটা বলা খুবই মুশকিল আছিল, বুঝবারই পারছিলাম না। এটা আমার নতুন পেজ, ফলো দিয়া লাইক কইরা পাশে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতেছি। এই ফেসবুক পেজকে দ্রুতই আগের অবস্থায় নিয়ে যাইতে হবে, আপনারা না ফলো দিয়েন। বগুড়ার ফত্তালি বাজারে ঢোকার সময় গান গায়ে কিছু ফকির ভিক্ষা করেছিল, একটা সুর করেছিল খুব সুন্দর আর কি। ওরা করেছিল, ওরে আল্লাহ এই যে বাবা দয়া কইরা এনা ফলো দিয়া যান বাবা রে, ওরে আল্লাহ এই যে বাবা। এখন কথা হইতেছে যে কামটা করলো কে? আমার 50 টাকা কে নিল? আপাতত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি। এইটা সাহেব দেখেন না নামগুলা, যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো। আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, সবসময় প্যাটার্ন দেখবেন, প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন, কোনটার সাথে কোনটা রিলেটেড। ধরেন কাউকে গালাইতেছে মানুষ, এ গালাইতেছে ও গালাইতেছে, মনে হবে সবাই গালাইতেছে। কেন গালাইতেছে আপনারা বুঝবেন না, কার গোয়াকে মারিচ্ছে, সব ধুলায় অন্ধকার। তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন, এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন, তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিছেন। আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। হিন্দুত্ববাদী রামসেনাদের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে, এটাও সত্য। আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খায়েশ করে তাদের পুচ্ছে আগুন দেয়, এটা সত্য। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যাইতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা। হ্যাঁ বুঝছাও। আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল, ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো, আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল। জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন? ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল, তার জন্য বাধ্য হয়ে ইন্টারনেট খুলিছে। আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে। এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম, যোগাযোগের উৎস, লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা। সেই জন্যেই যারা ক্ষমতায় যাইতে চায়, যারা ক্ষমতায় ছিল, তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষুশূল হয়ে গেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন। তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না, কিন্তু গালায় না সময় আবার গালায়। তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন বেটা তোরা? তো এই 3 গ্রুপ তো দেখলেন। চতুর্থ গ্রুপ হইতেছে কচু খেতি। কচু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে, তাই না? এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ, ডিজেএফের টাকা খাওয়া কিছু লোকজন, যাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপায়া পড়া। এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছে লাগিয়েছিল, এরাই সরাইছে ব্যারিস্টার ফুয়াদ, আসলে ব্যারিস্টার না, বুঝছেন তো? এই কচু খেতি আনন্দে আত্মহারা হয়েছে। আগে ওই 1 বোতল মারিছে আর কি, হ্যাঁ, আনন্দে তারপরে এইসব পোস্ট হয়েছে, তাও ঈদের দিন। ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে। তো এই আওয়ামী লীগ, বিএনপি, ওয়াকার আর কচু খেতির মধ্যে কমন জিনিস কি? সাধারণ কমন জিনিস কি? জি ঠিকই ধরেছেন, কলিকাতা হারবাল। এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট। কেমনে প্রফেসর ইউনূসকে সরানো যায়, তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া, তারপরে সাত্তারের মতো পাছায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার, যে কিনা ইন্ডিয়ান আর্মি চিফ এসে আরেকক্ষণ কথা সরকার গঠন করেছিল, যে আসলে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক, সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায়। শুনেন, সে যে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক। শুনেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আওয়ামী লীগ ভাগ্যবান, একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে তার অনলাইন সিপাসালার হিসাবে পাইছে।
ওগুলো সাংবাদিক আছিল, সাংবাদিকতা গেছে বিডি নিউজ 24-এ কাজ করেছিল। কচু ক্ষেত্রেরা আরও বেশি ভাগ্যবান, একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিপাসালার হিসেবে পাইছে। সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট, সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি, সেও শেষ পর্যন্ত সাংবাদিক হয়েছে। আমার আলাপ সেই নিয়ে না, আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে। পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে, কিন্তু একটা বেফাস কমেন্ট করে ফেলেছিল, সেটা নিয়ে আলাপ। সে আবার বিশিষ্ট সাহসী, কলজা ব্যাকটেরিয়ার মতো, পোস্ট দিয়ে আবার মুছে। আজকার যে পীরের খাদেম, সে ওই যে ওয়াকার পীরের খাদেম, সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাইছিল কয়েক মাস আগে, সেটাও মুছেছে। এমনই বিপ্লবী আর কি, সাহসী। যাই হোক, কি বেফাস কথা, মারাত্মক কথা কইছিল, সেটা না দেখি। আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কচু ক্ষেতের পোস্টে একজন কমেন্ট করেছে, ঈদের দিনে এমন হিংসার ছোটলামকি করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের কাফের। সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন, এইটা সে বড় করে দেখান, বড় আলেম এসে গেছে। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন, আর কচু খেতি হুজুর ফতোয়া দিতেছে আমারে কাফের বইলা। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী? এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বইলা দাবি করে। বাংলাদেশে ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না, বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না, সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে পারে না। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে, এটাই ভারতের আজন্ম চাওয়া। তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেধার, যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই, তাই ভারতের অনুগ্রহে আর 5 ক্ষমতা উপভোগ করি, সেই জন্য এই কচু খেতিদের খুঁজে পায়। এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ। এই সিলসিলা অনেক পুরানা। মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সোহরাওয়ার্দীর বডিগার্ড? কলকাতায় পড়িছে না? তারা জানতো যে সে ফেলটুস ছাত্র, দামরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হইতে পারে নাই। হাসিনা ও ঘষ্টায় ডিগ্রি পাস করেছে 6 বছরে। বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার সেনাপ্রধান, ওইও একই রকম, ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার। তাই খুঁজা বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু খেতিরে। আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য। বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের, দুঃখজনক। যাই হোক, আজ আর বেশি না দেই, কচু ক্ষেতের কচু আস্তে আস্তে আন্দাইতে হবে। এবার আসেন আজকের মূল আলাপে। ঈদের র্যালি হয়েছে এবার, সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে। এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন, কিছুটা সমালোচনার জন্ম দিচ্ছে বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে। আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না। তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে, বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি। আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই, মানে ঈদের র্যালি। আর একটা জিনিস মনে রাখবেন, কারা এই র্যালির জিনিস নিয়ে কারা আলোচনাটা তুলিছে? আওয়ামী লীগাররা। দেখে দিচ্ছি, দেখেন, ওদের কথায় নাইছেন না। আওয়ামী লীগাররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনই না, আগে দেখবেন আওয়ামী লীগাররা কি করছে এটা নিয়ে। যেটা কবে তার উল্টা দিকে বসবেন, বুঝছেন? এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে। পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব? পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, ছায়ানটের সবকটা তো আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে। আপনি শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন, এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি। 2014 সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, টিকবে তো সরকার। তারা থিম নিল উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে। তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা। কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া। এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয়। সে কালচারালি বাংলাদেশকে জয় করলো।
মঙ্গল শোভাযাত্রা দিয়ে। আর কি হইতো? ইসলামকে ডেমোনাইজ করা হইতো, দাড়ি টুপি পরা ফিগার বানায় তাদের ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো, আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আসেন দেখি। এইটা মঙ্গল শোভাযাত্রা, ভালো কইরা দেখেন। কি কি দেখতেছেন? নৌকা চলতেছে, তাই না? হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে, তাই না? আর পিছে থেকে এক রাক্ষস তারে খাইতে আসতেছে। এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয়। সে মোটিভটা কি, এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে। এইটারে চারু করায় তারা বলেন মৌলবাদী শক্তি। তাই কালো গায়ের রং, শরীরে চাপাতি, পিস্তল আঁকা, মুখে দাড়ি টুপি দৃশ্যমান। এইটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না, আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি। তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে। এই চিন্তা চারুকলা লুকায় না। তারা বলে না যে কোন মোটিভ দিয়ে কি বুঝাইতে চাইতেছে। যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের, রাক্ষস হইতেছে জামাত বিএনপি, কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে। তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না। আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাইরা মানতে বাধ্য করতে পারেন না। আপনার রাজনীতি তো সবাই করে না। এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না। সোশ্যাল ইভেন্ট হইতে হলে সমাজ বানানোর নিয়ম মানতে হবে। সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে, আমার মতো নয় যে, তারে নিয়েও আমরা সমাজ গড়ি। সমাজ তো বিভাজন তৈরি করে না, সমাজ ঐক্য করে। সে ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না। একজন মৌলবাদী হইলে কি তাকে আপনি সমাজে রাখবেন না? আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন, তবে আপনার পলিটিক্যাল অপোনেন্টের দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন। যেই রাক্ষসকে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না। তাইলে এতদিন ধরে চালু করা কি করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গ্রাউন্ড তৈরি করছে, ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে। এটা কেমনে মহান কাজ হইল, এটা কেমনে আমার ঐতিহ্য হইল। এবার আর একটা দেখেন। এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নি স্থানে শুচি হোক ধরা। যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ, সেটা আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, তাই না? সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা তো আমরা ভাষায় দিতে পারি না, মুমূর্ষুরে আমরা উড়াই দিতে পারি না, তারে রক্ষা করা আমাদের কর্তব্য। এই ধরা বা পৃথিবী অসুচি না, অপবিত্র না যে তারে আগুনে পুড়ে পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়ে পুরায় সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা। এটা ওয়ার অন টেররের প্রজেক্ট, আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট। আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি কইরা রাখছে, আপনি তাদের জ্বালায়া পুরায়া দিয়ে পবিত্র করবেন। এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে। তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখায়নি জল জ্বলে সূর্য। আর যাই হোক, বুদ্ধি হ্যাজ, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই ওইটা করিছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে। ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল, এখনো মনে হয় বসে। এরাই এই আকামটা করেছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে। এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে, আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে। বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা। এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস, পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায়। জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা 298 দেখেন কি লেখা আছে, দেখেন তো এডিটর সাহেব, দেখেছেন? ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায়, বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না। ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক, ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে। ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশন, পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল। সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না, পারফর্মিং আর্টও না, এটা তাহলে একটা রিচুয়াল। মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল। ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। এই রিচুয়াল আমরা কেন মানবো না। এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা, এটা থাকবে। মঙ্গল শোভাযাত্রা চলবে না, পিরিয়ড। চারুকলা এটা নিয়ে গ্যাঞ্জাম করেছি, আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করবো কি? চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা। বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। কুকিজিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল, আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র। এই যে এত বড় বিপ্লব হইল, এত ছাত্র জনতা জীবন দিল, সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল, চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে? নাই। এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রার মাতব্বরি করতে দেব? পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে। হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল। এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো।
এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে। এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো। এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা, আবার একটা ঐক্য তৈরি হোক, গ্রাফিতি শিল্পরা আসুক, তারা আঁকুক, তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের। এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ, আউট অফ দ্য বক্স। আসেন সেটা আমরা ভাইবা দেখি। এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে। কোনো প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা। আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড। তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব? এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম। এই শোভাযাত্রার শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজীর নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল। তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে। তারপরে সকল সাধকের নামে দল, শাহ মখদুম, শাহ পরাণ, শাহজালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক। এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সপ্তদশ অশ্বারোহীর দল, যারা বাংলা বিজয় করছিল, টকবক করে ঘোড়ায় চাইপা। সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি, এইটা সাহেব না ঘোড়ার সাউন্ড দেন। এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলা, কিছু জাউরাদের ঘোড়া দিয়ে। গিয়াসউদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন। আসবে পলাশির যুদ্ধ, তিতুমির, ইসাখা, বারো ভুইয়া, সৈয়দ আহমেদ বেরেলভি, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, ৭১-এর বীরশ্রেষ্ঠরা, ১৯৯০-এর আইকনিক নূর হোসেন, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা, ৫ই মের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন। এরপর সর্বশেষ ২০২৪-এর শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, রিয়াগোপ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা। সবার নাম থাকবে সেখানে, সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দিয়া। ব্যয়কুল আইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেয়া, সামাজিক জিয়াফত দেয়া। শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে, শেষ হবে বাইতুল মোকাররমে। বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায়। পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না, এটা আমাদের জাতির চেতনা, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা। ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয়, তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায়। এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না, এটা মুক্তির বার্তা, ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন। এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে। বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি, তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মজলুম আত্মপরিচয়। নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে, ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ।